তুমি কি ভেবেছো এটা তোমার বাবার বাড়ি? যখন যা খুশি তাই করবে? আমি তো ইচ্ছে করে তোমার ল্যাপটপের ওপর কফির মগটা ফেলে দেইনি। ওটা হঠাৎ করে আমার হাত থেকে ফসকে গেছে। হাত থেকে ফসকে গেছে? তুমি তো সারাদিন এই ঘরের ভেতর খরগোশের মতো লাফাও। তোমার তো কোনো দিকেই খেয়াল থাকে না। তুমি জানো ওই ল্যাপটপে আমার কত ইম্পর্ট্যান্ট ফাইল ছিল? আমি তো সরি বললাম, আর কতবার বলবো? তুমি সবসময় আমাকে এভাবে বকো কেন? বকি কারণ তুমি বকা খাওয়ার মতোই কাজ করো। তোমার বয়স 22 বছর, অথচ তোমার আচরণ 12 বছরের বাচ্চার মতো। ঠিক আছে, আমি কালকেই আমার বাবার বাড়ি চলে যাব। তোমার এই গোমরা মুখ চেহারা আমাকে আর দেখতে হবে না। আমি তোমার সাথে থাকবো না। যাওয়ার কথা মুখেও আনবে না তানিশা। তুমি এই আরিয়ান চৌধুরীর স্ত্রী। আমার অনুমতি ছাড়া তুমি এই ঘরের চৌকাঠও পার হতে পারবে না। তুমি আমাকে আটকে রাখার কে? আমি তোমার কেনা গোলাম নই। আমি তোমার স্বামী, আর সেই অধিকারটা আমি খুব ভালো করেই খাটাতে জানি। আরিয়ান এক পা করে তানিশার দিকে এগিয়ে আসতে থাকে। বিশাল বড় এসি বেডরুমের ভেতর এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। তানিশা ভয়ে কিছুটা পিছিয়ে যায়। মেয়েটা সদ্য 22 বছরে পা দিয়েছে। তার চোখে মুখে এখনো কিশোরীর মতো চাঞ্চল্যতা আর সারল্য। অন্যদিকে আরিয়ান চৌধুরী দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বয়স 32-এর কাছাকাছি, গম্ভীর, রাগী এবং নিজের নিয়মে চলতে অভ্যস্ত একজন মানুষ। তানিশা পেছাতে পেছাতে একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেয়। আরিয়ান তার 2 হাত তানিশার মাথার 2 পাশে দেয়ালে রেখে তাকে পুরোপুরি বন্দি করে ফেলে। আরিয়ানের চোখের তীক্ষ্ণ দৃষ্টি তানিশার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। আরিয়ান তার মুখটা তানিশার কানের কাছে নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস তানিশার ঘাড়ে আছড়ে পড়ছে। তানিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান আলতো করে তানিশার ঘাড়ের কাছে ঠোঁট ছোঁয়ায়। একটা বিদ্যুৎ খেলে যায় তানিশার পুরো শরীরে। আরিয়ানের ঠোঁট ধীরে ধীরে তানিশার ঘাড় থেকে উঠে আসে তার গালের দিকে। তানিশা কাঁপতে কাঁপতে আরিয়ানের শার্টের কলার খামচে ধরে। আরিয়ান এক হাতে তানিশার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সাথে একেবারে মিশিয়ে নেয়। তারপর আর কোনো কথা না বলে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দেয় তানিশার নরম গোলাপি ঠোঁটে। এটা কোনো সাধারণ চুম্বন ছিল না। এর মধ্যে ছিল রাগ, অধিকারবোধ আর অদ্ভুত তীব্র আবেগ। আরিয়ানের বন্য চুম্বনে তানিশা প্রায় দিশেহারা হয়ে পড়ে। সে বাধা দেওয়ার চেষ্টা করলেও আরিয়ানের শক্তির কাছে একদম তুচ্ছ। তানিশার হাত দুটো আরিয়ানের বুকের উপর রাখা। সে মৃদু ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আরিয়ান তাকে আরো শক্ত করে চেপে ধরে। বেশ কিছুক্ষণ পর যখন তানিশার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে, তখন আরিয়ান তাকে ছেড়ে দেয়। তানিশা হাঁপাতে থাকে। আরিয়ান তার কপালের সাথে কপাল থেকে গভীর স্বরে বলে ওঠে, আর কখনো আমাকে ছেড়ে দেওয়ার কথা বলবে না। শুধু তুমি, শুধু আমার। তানিশা কোনো কথা বলতে পারে না, শুধু বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান সেখান থেকে সরে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। তানিশা এখনো দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার বুকের ভেতরটা ধুকধুক করছে। লোকটা সবসময় এমন কেন? এই প্রচণ্ড রাগ দেখায়, আবার এই অদ্ভুতভাবে ভালোবাসে। বৌমা, নিচে এসো, সকালের নাস্তার সময় হয়ে গেছে। আসছি দাদি। সকালের রোদ এসে পড়েছে চৌধুরী ভিলার বিশাল ডাইনিং স্পেসে। তানিশা দ্রুত শাড়িটা ঠিক করে নিচে নেমে আসে। সে জানে এই বাড়িতে সকাল 8টায় সবাইকে একসাথে ব্রেকফাস্ট টেবিলে বসতে হয়। এটা আরিয়ানের মা সুমাইয়া চৌধুরীর কড়া নির্দেশ। তানিশা টেবিলে এসে দেখে সবাই বসে আছে, শুধু আরিয়ান ছাড়া। তানিশা, কাল রাতে কি তুমি আরিয়ানের ল্যাপটপে কফি ফেলে দিয়েছিলে? মা, আমি আসলে ইচ্ছে করে। ইচ্ছে করো করো আর অনিচ্ছাতেই করো, কাজটা তো করেছো। তুমি কি জানো আরিয়ানের ওই ল্যাপটপটা কত দাম? আর ওর ভিতরে ডকুমেন্টগুলোর ভ্যালু কত? মা, প্লিজ সকালবেলা শুরু করো না। ভাবি তো বলেছে ভুল করে হয়েছে। তুই চুপ কর রিয়া। এই মেয়েটাকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছিস তোরা। সুমাইয়া, শান্ত হও। আরিয়ান তো কিছু বলেনি। আরিয়ান নিজেই সব সামলে নেবে। তুমি খামাখা বৌমাকে বকছো কেন? তুমি তো সব সময় ওর পক্ষই নেবে। আমার ছেলেটার কোনো শান্তি নেই এই মেয়ের জন্য। আহা সুমাইয়া, থামো তো এবার। খেতে বসেছো, শান্তিতে খাও।
তানিশা, তুমি এখানে এসে আমার পাশে বসো। তানিশা মাথা নিচু করে দাদির পাশে গিয়ে বসে। তার চোখ ফেটে কান্না আসছে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নেমে আসে আরিয়ান। পরনে নেভি ব্লু কালারের 3 পিস স্যুট, চোখে মুখে সেই চেনা গাম্ভীর্য। আরিয়ান এসে টেবিলের প্রধান চেয়ারে বসে। সে আর চোখে একবার তানিশার দিকে তাকায়। তানিশার মুখটা শুকনো। আরিয়ান বুঝতে পারে তার মা নিশ্চয়ই তানিশাকে কিছু বলেছে। মা, তুমি কি তানিশাকে কিছু বলেছ? আমি আবার কি বলবো? ও যে কাজ করেছে। আমার ল্যাপটপ নষ্ট হয়েছে, সেটার জন্য আমি তানিশাকে যা বলার বলবো। তুমি ওর সাথে এই ব্যাপারে কোনো কথা বলবে না। আমি তোর মা হই আরিয়ান, তোর ক্ষতি হলে আমার গায়ে লাগবে না? আমার কোনো ক্ষতি হয়নি। আমার সব ফাইলের ব্যাকআপ ক্লাউডে সেভ করা থাকে। ল্যাপটপটা জাস্ট একটা মেশিন। আর তানিশা আমার স্ত্রী। আমার স্ত্রীর সাথে কেউ উঁচু গলায় কথা বলবে, সেটা আমি পছন্দ করি না। আরিয়ানের কথা শুনে পুরো ডাইনিং টেবিল নিস্তব্ধ হয়ে যায়। সুমাইয়া চৌধুরী রাগে গজগজ করতে করতে খাওয়া বাদ দিয়ে উঠে চলে যান। তানিশা অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে থাকে। যে লোকটা কাল রাতে ল্যাপটপের জন্য তাকে এত কথা শোনালো, সেই লোকটাই আজ সবার সামনে তাকে সাপোর্ট করছে। আরিয়ান স্বাভাবিক ভঙ্গিতে নাস্তা করতে থাকে। খাওয়ার এক পর্যায়ে আরিয়ানের মা টেবিলের নিচ দিয়ে তানিশার পায়ের সাথে আলতো করে ধাক্কা খায়। তানিশা চমকে ওঠে, আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান কোনো রিয়াকশন না দিয়ে কফিতে চুমুক দেয়, কিন্তু তার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। স্যার, গুড মর্নিং। মর্নিং কবির। জামান খন্দকারের প্রজেক্টের কি খবর? আরিয়ান এখন তার মাল্টিন্যাশনাল কোম্পানির হেড অফিসে। তার সামনে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে বিশ্বস্ত পিএ এবং বন্ধু কবির। স্যার, জামান সাহেব আমাদের নতুন সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। উনি চাইছেন মার্কেট থেকে আমাদের কাঁচামাল যেন আটকে দেওয়া যায়। জামান খন্দকারকে বলে দিও, শেয়ালের চালাকি সিংহের সামনে খাটে না। আমাদের নিজস্ব সাপ্লাই চেইন কালকের মধ্যে রেডি করবে। আর জামানের প্রজেক্টের ইনভেস্টরদের সাথে আমার একটা মিটিং ফিক্স করো। মে আই কাম ইন স্যার? ইয়েস, ইফতেখার বলো। ইফতেখার এই কোম্পানির জেনারেল ম্যানেজার। সে একটু ইতস্তত বোধ করছে। স্যার, লিসা ম্যাম রিসিপশনে বসে আছেন। উনি আপনার সাথে খুব জরুরি একটা কথা বলতে চান। আমি তো তোমাকে বলেছিলাম আমার পার্সোনাল কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে ভেতরে না পাঠাতে। লিসা খন্দকার এখানে কি করছে? আমি অনেকবার মানা করেছি স্যার, কিন্তু উনি শুনছেন না। উনি বলছেন আপনি দেখা না করলে উনি যাবেন না। ওকে ভেতরে পাঠাও। কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে লিসা। অসম্ভব রূপবতী এবং আধুনিক একজন নারী। জামান খন্দকারের একমাত্র মেয়ে। আরিয়ানকে পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে। হাই আরিয়ান, কেমন আছো? আমার অফিসে তোমার কি দরকার লিসা? দরকার ছাড়া কি তোমার কাছে আসা যায় না? তুমি তো বিয়ের পর আমাকে একদম ভুলেই গেছো। ওই পিচ্চি মেয়েটার মধ্যে তুমি কি এমন দেখলে যে আমাকে রিজেক্ট করে ওকে বিয়ে করলে? তোমার লিমিট ক্রস করো না লিসা। তানিশা আমার স্ত্রী। ওর সম্পর্কে একটা বাজে কথাও আমি সহ্য করব না। তুমি যতই ওকে ভালোবাসার ভান করো না কেন আরিয়ান, আমি জানি তুমি হ্যাপি নও। আমার ড্যাডের সাথে তুমি বিজনেস রাইভেলি মেটানোর জন্য তুমি চাইলে আমাকে আপন করে নিতে পারো। আমরা দুজন মিলে এই বিজনেস ওয়ার্ল্ড রুল করতে পারবো। আমার বিজনেস রুল করার জন্য কোনো খন্দকারের মেয়ের দরকার নেই। আরিয়ান চৌধুরী একাই যথেষ্ট। আর তোমার ড্যাডকে বলে দিও আমার পথে যেন আর না আসে। গেট আউট ফ্রম মাই অফিস। লিসার আগে ফুঁসতে ফুঁসতে কেবিন থেকে বেরিয়ে যায়। তার চোখে প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে তানিশাকে আরিয়ানের জীবন থেকে সে সরিয়ে দিবেই। কি রে তানিশা, তোর বর কি আজও তোকে বকেছে? আর বলিস না মাহি, এই লোকটার মুড আমি কিছুতেই বুঝতে পারি না। কখন যে রেগে যায় আর কখন যে ভালোবেসে পাগল করে দেয় কিছুই বুঝি না। ওরে বাবা, ভালোবেসে পাগল করে দেয় মানে? ঘটনা কি বলতো? রোম্যান্স কি খুব জমে উঠেছে? তুই একটা অসভ্য। আমি ফোন রাখছি। মাহি, তুমি তানিশা ভাবির সাথে কি কথা বলছো? চুপ করে কর সজল। তুই তো আরিয়ান ভাইয়ার ভয়ে সবসময় তটস্থ থাকিস। বেচারা তানিশা ওই রাগী লোকটার সাথে কিভাবে সারা জীবন কাটাবে, আমি সেটাই ভাবছি।
বস রাগী হতে পারেন, কিন্তু উনি মানুষ হিসাবে জেনুইন। ভাবি বসের সাথে খুব হ্যাপি হবে, দেখো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তানিশা নিজের রুমে বসে তার ভাই তৌসিফের সাথে ফোনে কথা বলছিল। তৌসিফ আর তার স্ত্রী মিতা কিছুদিন হলো দেশের বাইরে গেছে। তানিশা, তুই ঠিক আছিস তো? আরিয়ান ভাই তোর খেয়াল রাখছে তো? হ্যাঁ ভাইয়া, আমি খুব ভালো আছি, তুমি টেনশন করো না। হ্যালো তানিশা, বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে তো আমাদেরই ভুলে গেছিস। তা তোর শাশুড়ি কি এখনো তোকে কথা শোনায়? না ভাবি, মা এখন আর আগের মতো বকে না। তানিশা মিথ্যা বলে। সে চায় না তার বাবার বাড়ির মানুষগুলো তার জন্য কোনো চিন্তা করুক। ফোন রাখার পর তানিশা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। হঠাৎ পেছন থেকে দুটো শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে। তানিশা চমকে উঠে পেছনে তাকায়। আরিয়ান মাত্র অফিস থেকে ফিরেছে। তার চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু তানিশাকে দেখার পর সেই ক্লান্তি যেন উধাও হয়ে গেছে। কার সাথে কথা বলছিলে এতক্ষণ? ভাইয়ার সাথে। তুমি কখন এলে? মাত্রই এলাম। তুমি আমাকে একবারও ফোন করনি কেন সারাদিন? তুমি অফিসে ব্যস্ত থাকো, তাই ডিস্টার্ব করতে চাইনি। তুমি ডিস্টার্ব করলে আমার ভালো লাগে। আরিয়ান তানিশাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ব্যালকনিতে মৃদু বাতাস বইছে। তানিশার খোলা চুলগুলো বাতাসে উঠছে। আরিয়ান হাত বাড়িয়ে তানিশার কানের পেছনে চুলগুলো সরিয়ে দেয়। তানিশার চোখ দুটো লজ্জায় নিচে নেমে যায়। আরিয়ান তানিশার চিবুক ধরে তার মুখটা নিজের দিকে তুলে দেয়। তুমি এত সুন্দর কেন তানিশা? তোমাকে দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুমি খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারো। আমি মিথ্যে বলছি কিনা সেটা এখন প্রমাণ করে দেব। আরিয়ান আর এক মুহূর্ত দেরি না করে তানিশাকে কোলে তুলে নেয়। তানিশা ছোট একটা চিৎকার করে আরিয়ানের গলা জড়িয়ে ধরে। আরিয়ান তাকে নিয়ে সোজা বেডরুমে চলে আসে এবং তাকে বিছানায় শুয়ে দেয়। আরিয়ান নিজেও তানিশার উপর ঝুঁকে পড়ে। তানিশার হার্টবিট এতটাই বেড়ে গেছে যে আরিয়ান সেটা স্পষ্ট শুনতে পাচ্ছে। আরিয়ান তানিশার কপালে, চোখে, গালে আদরের চিহ্ন এঁকে দেয়। তারপর সে তানিশার ঠোঁটে নিজের ঠোঁট রাখে। এবারে চুম্বনটা ছিল খুব নরম, খুব আদরের। তানিশা এবার আর বাধা দেয় না, বরং সেও আস্তে আস্তে আরিয়ানের ভালোবাসা সাড়া দিতে শুরু করে। তার দুই হাত আরিয়ানের চুলের ভেতর ঢুকে যায়। আরিয়ানের হাত তানিশার শাড়ির ভাঁজ ভেদ করে তার উন্মুক্ত পেটে স্পর্শ করে। তানিশার শরীরটা কেঁপে ওঠে। আরিয়ান তানিশার ঘাড়ে মুখ গুজে দেয়। তার উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় তানিশা চোখ বন্ধ করে এক অন্যরকম জগতে হারিয়ে যায়। আরিয়ানের প্রতিটা স্পর্শে তানিশা অনুভব করে এই গম্ভীর মানুষটার ভেতরে তার জন্য কতটা গভীর ভালোবাসা লুকিয়ে আছে। রাতের নিস্তব্ধতায় ওই বিশাল ঘরের ভেতর শুধু দুজন মানুষের গভীর ভালোবাসার সাক্ষী হয়ে থাকে চাঁদের আলোয়। নাদিয়া, তানিশা মেয়েটা ওখানে মানিয়ে নিতে পারছে তো? তুমি শুধু শুধু চিন্তা করো। আরিয়ান বাবার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। মেয়েটা আমাদের অনেক সুখে আছে। তানিশার বাবা শফিক রহমান একজন সাধারণ চাকরিজীবী। তিনি সবসময় নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন। বিশেষ করে আরিয়ানের মতো এত বড় একজন মানুষের সাথে তানিশার বিয়ে হওয়ার পর থেকে তার চিন্তার কোনো শেষ নেই। হ্যাঁ গো ভাই, তোমার মেয়ে তো এখন রাজরানী। আমাদের মতো গরিব আত্মীয়দের তো আর চিনবেই না। মা, তুমি খামোখা মামাকে এসব বলছো। তানিশা মোটেও এমন না। আমি কালই তানিশার সাথে দেখা করতে যাব। ফরিদা বেগম তানিশার ফুফু। তিনি সবসময় মানুষের খুঁত ধরতে পছন্দ করতেন। আর তার ছেলে রাফসান। ছোটবেলা থেকেই রাফসানের নজর ছিল তানিশার উপর। তানিশার বিয়ে হয়ে যাওয়ার পরও রাফসান তানিশাকে মন থেকে মুছে ফেলতে পারেনি। সে যে কোনো মূল্যে তানিশাকে পেতে চায়। তানিশা শুধু আমার। ওই আরিয়ান চৌধুরীর কাছ থেকে তানিশাকে আমি ছিনিয়ে আনবই। অন্যদিকে আরিয়ানের বেডরুমে তখনও ভালোবাসার খেলা চলছে। আরিয়ান তানিশাকে নিজের বুকের ভেতর জড়িয়ে ধরে শুয়ে আছে। তানিশা আরিয়ানের বুকের লোমগুলো নিয়ে খেলা করছে। আচ্ছা আরিয়ান, তুমি আমাকে এত ভালোবাসো কেন? কারণ তুমি আমার জীবনের সেই আলো, যেটা আমি অনেক বছর ধরে খুঁজছিলাম। তুমি না থাকলে আমার জীবনটা একটা অন্ধকার ঘর ছাড়া আর কিছুই হতো না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আরিয়ান, কখনো না। আমি তোমাকে যেতেও দেব না। তুমি আমার পিচ্চি বউ। আরিয়ান তানিশার কপালে একটা দীর্ঘ চুমু খায়। তানিশা হাসি মুখে আরিয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। সে জানে না সামনের দিনগুলোতে তাদের জন্য কি অপেক্ষা করছে। লিসার ষড়যন্ত্র, রাফসানের খারাপ নজর
আর সুমাইয়া চৌধুরীর কড়া শাসন। এই সব কিছুর মাঝখানে তাদের এই ভালোবাসা কি টিকে থাকতে পারবে, নাকি কোনো এক ঝড় এসে তছনছ করে দিবে তাদের এই সুন্দর জীবন? এদিকে সকালের মিষ্টি রোদ জানালার ভারী পর্দা ভেদ করে আরিয়ানের বিশাল বেডরুমে এসে পড়েছে। তানিশা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। কাল রাতের তীব্র ভালোবাসার পর মেয়েটা বড্ড ক্লান্ত। আরিয়ানের এরই মধ্যে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়েছে, পরনে সাদা রঙের একটা শার্ট আর কালো প্যান্ট। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে সে বিছানার কাছে এসে দাঁড়ায়। তানিশার মুখের ওপর কয়েক গোছা চুল এসে পড়েছে। আরিয়ান মুগ্ধ দৃষ্টিতে তার পিচ্চি বউয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখটা দেখলে আরিয়ানের বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত শান্তিতে ভরে যায়। সে আস্তে করে বিছানায় বসে তানিশার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। তানিশা ঘুমের ঘোরেই একটু নড়ে ওঠে এবং আরিয়ানের হাতে স্পর্শ পেয়ে তার হাতটা নিজের গালের সাথে চেপে ধরে। আরিয়ানা নিজেকে সামলাতে পারে না। সে তানিশার কপালে খুব নরম করে একটা চুমু খায়। তারপর তার ঠোঁট নেমে এসে তানিশার চোখের পাতায়, গালে এবং সবশেষে তানিশার গোলাপি ঠোঁটে। আরিয়ানার উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় তানিশার ঘুম ভেঙে যায়। সে চোখ পিটপিট করে তাকিয়ে দেখে আরিয়ান তার খুব কাছে ঝুঁকে আছে। গুড মর্নিং মিসেস চৌধুরী। সকাল সকাল শুরু হয়ে গেলে তুমি। সরো, আমাকে উঠতে দাও। এত সহজে তো আমি তোমাকে ছাড়ছি না। কাল রাতে তো আমাকে অনেক জ্বালিয়েছ, এখন তার শাস্তি পেতে হবে না? তানিশা লজ্জায় লাল হয়ে যায়। সে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আরিয়ান তাকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে দেয়। আরিয়ান তানিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলে, যা শুনে তানিশার পুরো শরীর শিউরে ওঠে। আরিয়ান তানিশার ঘাড়ে মুখ গুজে দেয় এবং সেখানে তার ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিতে থাকে। তানিশা আরিয়ানের চুলগুলো খামচে ধরে মৃদু স্বরে তাকে ছাড়তে বলে, কিন্তু তার সেই কণ্ঠস্বরে কোনো জোর ছিল না। বেশ কিছুক্ষণ পর আরিয়ান তানিশাকে ছেড়ে দেয় এবং তার দিকে তাকিয়ে মুচকি হাসে। আজ আমি অফিসে যাচ্ছি, তুমি একদম নিজের খেয়াল রাখবে, আর ঘরের ভেতর একদম দৌড়াদৌড়ি করবে না। আমি কি ছোট বাচ্চা নাকি যে দৌড়াদৌড়ি করব? তুমি যাও তো এখন। আরিয়ান হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তানিশা বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে যায়। আজ তার মনটা ভীষণ ভালো। আরিয়ানের এই রাগী চেহারার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার মানুষটাকে সে একটু একটু করে চিনতে শুরু করেছে। ফ্রেশ হয়ে গাড়ি পরে তানিশা নিচে নেমে আসে। ড্রয়িং রুমে পা রাখতে তার হাসিটা মলিন হয়ে যায়। সোফায় বসে আছে তার ফুফু ফরিদা এবং ফুফাতো ভাই রাফসান। সুমাইয়া চৌধুরী তাদের সাথে বসে গল্প করছেন। আরে তানিশা, এতক্ষণে ঘুম ভাঙলো তোমার? নবাবজাদির মতো পড়ে পড়ে ঘুমালে এই বাড়ির নিয়ম কানুন শিখবে কবে? আহা বেআইন, ওকে কিছুই বলবেন না। আমার ভাই তো ওকে কোনো কাজই শেখায়নি। আমরা তো ভেবেছিলাম এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, মেয়েটা একটু গুছিয়ে চলবে। তা তানিশা, তুমি কেমন আছো? আমি ভালো আছি ফুফু, তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি তানিশা, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বোধহয় খুব একটা ভালো নেই। চোখের নিচে কালি পড়েছে। আরিয়ান সাহেব কি তোমার ঠিকমতো খেয়াল রাখে না? রাফসানের কথা শুনে তানিশার শরীর রিরি করে জ্বলে ওঠে। রাফসানের দৃষ্টি সব সময় নোংরা। তানিশা নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় উত্তর দেওয়ার চেষ্টা করে। আমি খুব ভালো আছি রাফসান ভাইয়া। আমার স্বামী আমার অনেক খেয়াল রাখে। বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার সাথে রান্নাঘরে এসো। আজ তুমি আর আমি মিলে তোমার শ্বশুরের জন্য পায়েস বানাবো। ফরিদা, তোমরা বসো। রিয়া, তুই ওদের নাস্তা দে। দাদির ডাকে তানিশা যেন হাঁফ ছেড়ে বাজে। সে দ্রুত দাদির সাথে কিচেনের দিকে চলে যায়। রিয়া বিরক্তি নিয়ে রাফসান আর ফরিদার সামনে নাস্তার ট্রে এনে রাখে। রিয়ার এই মা ছেলে দুজনেই একদম পছন্দ নয়। বিশেষ করে রাফসানের চোখ সবসময় তানিশা ভাবের দিকে কেমন যেন লোভীর মতো ঘুরে বেড়ায়। আপনাদের নাস্তা খেয়ে নেবেন। রিয়া, তুমি তো দিন দিন অনেক সুন্দর হচ্ছ। তা পড়াশোনা কেমন চলছে? আমার পড়াশোনা যেমনই চলুক, আপনার সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। রিয়া কড়া জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। সুমাইয়া চৌধুরী রিয়ার এমন আচরণে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তোমরা রিয়ার কথাই কিছু মনে করো না ফরিদা, মেয়েটার আজকাল বড্ড জেদ বেড়েছে। অন্যদিকে আরিয়ানের অফিসে আজ সকাল থেকে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে।
আরিয়ান তার কেবিনে বসে ল্যাপটপে কিছু একটা দেখছে। তার কপালে চিন্তার ভাঁজ। সামনে দাঁড়িয়ে আছে কবির। স্যার, জামান খন্দকার আমাদের মালয়েশিয়ার ক্লায়েন্টদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। ওরা আমাদের সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করার কথা ভাবছে। জামানকে আমি এত সহজে ছাড়বো না। কবির, তুই মালয়েশিয়ার হেড ডেলিগেটের সাথে আমার একটা ভিডিও কনফারেন্স ফিক্স করো আজ বিকেলেই। আর আমাদের লিগ্যাল টিমকে বলো জামানের কোম্পানির নামে একটা মানহানির মামলা রেডি করতে। স্যার আমি কি আসতে পারি? আসো ইফতেখার, নতুন প্রজেক্টের ফাইলগুলো এনেছো? জি স্যার, কিন্তু একটা সমস্যা হয়েছে। আমাদের কাঁচামাল সাপ্লাইয়ের যে ট্রাকগুলো আসার কথা ছিল সেগুলো হাইওয়েতে আটকে দেওয়া হয়েছে। পুলিশ বলছে পেপারস ঠিক নেই, কিন্তু আমাদের সব পেপারস ক্লিয়ার ছিল। এটা কার কাজ বুঝতে পারছো না? জামান খন্দকার পুলিশকে ঘুষ খাইয়ে এই কাজ করিয়েছে। তুমি এখনই আমাদের ল ইয়ারকে নিয়ে স্পটে যাও। আমি আধা ঘন্টার মধ্যে ট্রাকগুলো ফ্যাক্টরিতে দেখতে চাই। ইফতেখার দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। আরিয়ান রাগে টেবিলের উপর একটা ঘুষি মারে। ঠিক সেই মুহূর্তে সানা আরিয়ানের কেবিনে প্রবেশ করে। সানা কবিরের স্ত্রী এবং এই কোম্পানির HRA হেড। মে কামিন আরিয়ান ভাইয়া? আসো সানা, কি খবর? খবর ভালো না ভাইয়া। আমি একটু আগে জানতে পারলাম লিসা আমাদের কোম্পানির কয়েকজন শেয়ার হোল্ডারের সাথে গোপনে মিটিং করেছে। ও চাইছে আমাদের বিরুদ্ধে বোর্ডের অনাস্থার প্রস্তাব আনতে। লিসা মেয়েটা দেখছি নিজের লিমিট ক্রস করে যাচ্ছে। ওকে আমি এমন শিক্ষা দেব যে ও আরিয়ান চৌধুরীর নাম শুনলে কাঁপবে। তুমি শেয়ার হোল্ডারদের মুভমেন্টের ওপর নজর রাখো। অফিস ক্যান্টিনে মাহি আর সজল বসে কফি খাচ্ছে। সজল চিন্তিত মুখে ল্যাপটপে কাজ করছে আর মাহি তাকে দেখছে। কি রে সজল, তুই এত টেনশন করছিস কেন? তুই বুঝবি না মাহি, অফিসের অবস্থা খুব খারাপ। বস আজ প্রচন্ড রেগে আছেন। যে কোনো সময় কারো চাকরি যেতে পারে। তোর বস সবসময় রেগে থাকেন। আমার বেচারা তানিশা যে কিভাবে ওই রাগী জলহস্তির সাথে থাকে কে জানে। আমি তো সকালে একবার ফোন করেছিলাম, ধরলই না। ভাবিকে নিয়ে তুই একদম ভাবিস না। বস ভাবিকে অনেক ভালোবাসেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। চৌধুরী বিলার বিশাল বাগানে তানিশা একা একা হাঁটছে। তার মনটা একটু খারাপ। রাফসানের উপস্থিতিতে সে একদম স্বস্তি পাচ্ছে না। হঠাৎ সে অনুভব করে কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে ঘুরে তাকাতে দেখে রাফসান দাঁড়িয়ে আছে। তার মুখে একটা কুৎসিত হাসি। কি তানিশা, একা একা কি করছে এখানে? তোমার বর তো সারাদিন অফিসেই পড়ে থাকে, তোমাকে তো একটু সময় দেয় না। আমার বর আমাকে কতটুকু সময় দেয় সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি এখান থেকে যান। আমি তো তোমার ভালোই চাই। তুমি তো জানো আমি তোমাকে কত পছন্দ করি। ওই আরিয়ানের মতো একটা বয়স্ক আর রাগী মানুষের সাথে তুমি কিভাবে জীবন কাটাবে? তুমি চাইলে এখনো আমার কাছে চলে আসতে পারো। কথাগুলো বলতে বলতে রাফসান তানিশার খুব কাছে চলে আসে এবং তানিশার হাত ধরার চেষ্টা করে। তানিশা ভয়ে আর রাগে 2 কদম পিছিয়ে যায়। একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না রাফসান ভাই। আপনি ভুলে যাচ্ছেন আমি কে। আমি আরিয়ান চৌধুরীর স্ত্রী। আমার গায়ে হাত লাগলে আরিয়ান আপনার হাত কেটে ফেলবে। ছোট মেম সাহেব, বড় মেম সাহেব আপনাকে ভিতরে ডাকছেন। রহমত চাচার গলায় আওয়াজ পেয়ে রাফসান চমকে একটু পিছিয়ে যায়। সে বিরক্তি নিয়ে সেখান থেকে চলে যায়। তানিশা হাঁপাতে থাকে। তার চোখে পানি চলে এসেছে। রহমত চাচা অনেক পুরনো মানুষ। তিনি তানিশাকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। তিনি রাফসানের এই আচরণ দূর থেকে লক্ষ্য করেছে। আপনি একদম ভয় পাবেন না ছোট মেম সাহেব। আমি ছোট সাহেবকে সব জানাবো। এই বাড়িতে বাইরের মানুষের এত স্পর্ধা আমি সহ্য করব না। সন্ধ্যা নেমে এসেছে। আরিয়ান অফিস থেকে ফিরছে। আজ তার মেজাজ প্রচণ্ড খারাপ। সারাদিন অফিসের এতগুলো ঝামেলা সামলাতে গিয়ে সে ভীষণ ক্লান্ত। ড্রয়িং রুমে পা রাখতে রহমত চাচা এসে আরিয়ানের সামনে দাঁড়ান। ছোট সাহেব, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। কি কথা রহমত চাচা? সব ঠিক আছে তো? রহমত চাচা আরিয়ানকে বাগানের পুরো ঘটনা খুলে বলেন। রাফসান যে তানিশার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেছে সেটা শোনার পর আরিয়ানের চোখের দৃষ্টি মুহূর্তের মধ্যে পাল্টে যায়। তার শরীরের শিরাগুলো রাগে ফুলে ওঠে। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আরিয়ান যখন বেডরুমে ঢুকে তখন তানিশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আরিয়ানকে দেখে সে একটু হাসার চেষ্টা করে। তুমি এসেছো?
আজ এত দেরি হলো যে? আরিয়ান কোনো কথা না বলে সোজা তানিশার কাছে যায় এবং এক ছটকায় তাকে নিজের বুকের সাথে চেপে ধরে। তানিশা চমকে ওঠে। আরিয়ানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে, কিন্তু তার স্পর্শে একটা অদ্ভুত অধিকারবোধ আর ভয় কাজ করছে। সে তানিশার মুখটা দুই হাত দিয়ে ধরে খুব গভীরভাবে তার চোখের দিকে তাকায়। রাফসান তোমার সাথে কি বলেছে সত্যি করে বলবে তানিশা? আরিয়ান, তুমি সব কি বলছো? তুমি আমার কাছে মিথ্যে লুকানোর চেষ্টা করবে না তানিশা। রহমত চাচা আমাকে সব বলেছে। ওই জানোয়ারের এত বড় সাহস যে সে আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকায়। আমি ওকে আজ প্রাণে মেরে ফেলবো। আরিয়ান রাগে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে যেতে নিলে তানিশা পেছন থেকে আরিয়ানের হাত শক্ত করে জড়িয়ে ধরে। সে জানে আরিয়ান এখন লেগে আছে। সে সত্যি সত্যি একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। ও তো কিছু বলেনি। প্লিজ আরিয়ান, তুমি কোথাও যাবে না, দোহাই তোমার। মা খুব কষ্ট পাবে। আর ওই লোকটার জন্য তুমি নিজের হাত কেন নোংরা করবে? তুমি বুঝতে পারছো না তানিশা, তুমি শুধু আমার। তোমার দিকে কেউ খারাপ নজরে তাকাবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। আমি আরিয়ান চৌধুরী। আমার জিনিস কেউ ছুঁয়ে দেখার সাহস করলে আমি তার অস্তিত্ব মিটিয়ে দেব। আমি জানি আমি শুধু তোমার। আমি তো কোথাও যাচ্ছি না, প্লিজ শান্ত হও। তানিশা আরিয়ানের বুকে মাথা রেখে তাকে শান্ত করার চেষ্টা করে। তানিশার নরম স্পর্শে আরিয়ানের রাগ ধীরে ধীরে কমতে শুরু করে, কিন্তু তার ভেতরের অধিকারবোধ আর পজিটিভনেস যেন আরও তীব্র হয়ে ওঠে। সে তানিশাকে পাজাকোলা করে কোলে তুলে নেয় এবং সোজা বিছানায় নিয়ে যায়। তানিশাকে বিছানায় শুয়ে দিয়ে সে নিজেও তার উপর এসে পড়ে। আরিয়ানের চোখের দৃষ্টি এখন আর রাগে নেই, সেখানে এক তীব্র নেশা আর ভালোবাসা কাজ করছে। সে তানিশার কানের কাছে মুখ নিয়ে গভীর স্বরে বলে ওঠে, আমি কাউকে তোমার ছায়াও মারাতে দেব না তানিশা। তুমি শুধু আমার, একান্তই আমার। কথাটি বলার সাথে সাথে আরিয়ানার তৃষ্ণার্ত ঠোঁট জোড়া তানিশার ঠোঁটের উপর গভীরভাবে চেপে ধরে। এটা সকালের মতো একটা নরম চুম্বন ছিল না, এর মধ্যে ছিল এক বন্য অধিকারবোধ, পাগলামি আর তীব্র রোমান্স। আরিয়ানের চুম্বনের গভীরতায় তানিশা নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেয়। সে তার দুই হাত দিয়ে আরিয়ানের পিঠ খামচে ধরে। আরিয়ান তানিশার শরীর আঁচলটা ছড়িয়ে দেয়। তার হাত তানিশার উন্মুক্ত কোমর আর পিঠ বিচরণ করতে থাকে। আরিয়ানের প্রতিটা স্পর্শ তানিশার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে। আরিয়ান তার মুখ তানিশার ঠোঁট থেকে সরিয়ে তার গলার কাছে নিয়ে যায়। সেখানে সে নিজের ভালোবাসার এমন কিছু চিহ্ন এঁকে দেয় যা প্রমাণ করে তানিশার শুধুই তাই। তানিশার সুখের অতি সহ্যে চোখ বন্ধ করে ফেলে এবং মুখ থেকে অস্পষ্ট একটা শব্দ বেরিয়ে আসে। আরিয়ানের ভালোবাসার এই তীব্রতা তানিশাকে এক অন্য জগতে নিয়ে যায়। সে বুঝতে পারে মানুষটা তাকে বাইরের সমস্ত বিপদ আর নোংরামি থেকে নিজের বুকের ভেতর এভাবেই লুকিয়ে রাখবে। রাতের অন্ধকার গভীর হওয়ার সাথে সাথে তাদের দুজনের ভালোবাসার এই তীব্রতা আরও বাড়তে থাকে। ঘরে চারদিয়াল সাক্ষী হয়ে থাকে দুটি ভিন্ন মেরুর মানুষের এক হয়ে যাওয়ার এই অদ্ভুত সুন্দর মুহূর্ত। নাদিয়া, আমি আজ রাতে তানিশাকে একবার ফোন করব ভাবছি। মেয়েটার গলার স্বরটা শোনার জন্য মনটা কেমন করছে। এত রাতে ফোন করার দরকার নেই, ওরা হয়তো ঘুমোচ্ছে, কাল সকালে করো। শফিক রহমান মেয়ের চিন্তা অস্থির হলেও স্ত্রীর কথায় আর ফোন করেন না। অন্যদিকে তৌসিফ আর মিতা নিজেদের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। তোমার বোন তো আরিয়ানকে একেবারে নিজের আঁচলে বেঁধে ফেলেছে। শুনলাম আরিয়ান নাকি তানিশাকে ছাড়া কিছুই বোঝে না। এটা তো ভালো কথা মিতা। আমার বোন সুখে আছে, এর চেয়ে বড় শান্তি আর কি হতে পারে? হ্যাঁ, তা তো বটেই, তবে এত সুখ কপালে শৈলে হয়। মিতার কথায় এক ধরনের ঈর্ষা লুকিয়ে আছে। এদিকে জামাল খন্দকার নিজের ড্রয়িং রুমে বসে মদ খাচ্ছে। নিসা তার সামনে দাঁড়িয়ে আছে। ড্যাড, আরিয়ান আমাদের মালয়েশিয়ার ডিলটা বাঁচানোর চেষ্টা করছে। ও ভিডিও কনফারেন্সে সব ঠিক করে ফেলেছে। আরিয়ান খুব চালাক ছেলে লিসা। ওকে ব্যবসায় হারানো এত সহজ নয়। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। আমি একটা রাস্তা বের করে ফেলেছি ড্যাড। আরিয়ানের সবচেয়ে বড় দুর্বলতা এখন ওই তানিশা। আমরা যদি তানিশাকে ওর জীবন থেকে সরিয়ে দিতে পারি তাহলে আরিয়ান এমনিতেই শেষ হয়ে যাবে। লিসার চোখে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের আভাস। সে যে কোনো মূল্যে আরিয়ানকে পেতে চায়, আর তার জন্য সে তানিশার ক্ষতি করতে একটু পিছপা হবে না। রাফসান নিজের রুমে বসে বসে রাগে ফুঁসছে। তানিশার প্রত্যাখ্যান আরিয়ানের প্রতি তার আক্রোশ আরও বাড়িয়ে দিয়েছে। সে ফোন বের করে কাউকে একটা কল করে। হ্যালো,
কাল বিকেলের মধ্যে আমাকে একটা জিনিস জোগাড় করে দিতে হবে। আমি চৌধুরী ভিলার ওই অহংকারী আরিয়ানকে এমন শিক্ষা দেব যে সে সারা জীবন মনে রাখবে, আর তানিশাকে আমি নিজের করে নিবই। রাতের নিস্তব্ধতা ভেঙে একটা ভয়ঙ্কর ঝড়ের প্রস্তুতি চলছে চারিদিকে। লিসার ষড়যন্ত্র আর রাফসানের নোংরা চিন্তা ভাবনা আরিয়ানার তানিশারির সুন্দর সাজানো সংসারটাকে কি ভাঙতে পারবে, নাকি আরিয়ানের ভালোবাসার শক্ত দেয়াল সব ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দেবে? আগামী পর্বগুলোতে লুকিয়ে আছে এর উত্তর। তুমি কি শাড়িটা ঠিক মতো পরতে পারো না তানিশা? প্রতিদিন আমাকে কেন তোমার শাড়ির পিন পরিয়ে দিতে হবে? তুমি পরিয়ে দিলে আমার ভালো লাগে, আর তুমি তো সুন্দর করেই পরিয়ে দাও। আমি নিজে পড়তে গেলে সব সময় আঙুলে ব্যথা পাই। তুমি একটা আস্ত ফাঁকিবাজ। এদিকে ঘোরো, আমি পরিয়ে দিচ্ছি। এদিকে সকালে স্নিগ্ধ আলোয় আরিয়ানের বিশাল বেডরুমটা আলোকিত হয়ে আছে। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, পরনে একটা গাঢ় লাল রঙের শাড়ি। আরিয়ান তার ঠিক পেছনে দাঁড়িয়ে খুব সাবধানে তানিশার শাড়ির কুঁচিগুলো ঠিক করে দিচ্ছে। তানিশা মুগ্ধ হয়ে আয়নায় আরিয়ানের গম্ভীর কিন্তু যত্নশীল মুখটা দেখছে। শাড়ির পিন আটকানোর সময় আরিয়ানের শক্ত আঙুলগুলো তানিশার নরম কোমরে আলতো করে ছুঁয়ে যায়। তানিশার পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে ওঠে। সে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নেয়। আরিয়ান পিন আটকানো শেষ করে তানিশার উন্মুক্ত কোমরে নিজের দুই হাত পেঁচিয়ে ধরে তাকে একেবারে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তানিশা আয়নার দিকে তাকিয়ে দেখে আরিয়ান তার ঘাড়ের কাছে মুখ নিয়ে এসেছে। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস তানিশার ঘাড়ে আছড়ে পড়ছে। আরিয়ান খুব নরম করে তানিশার ঘাড়ে একটা চুমু খায়। তানিশা আরিয়ানের হাত দুটো শক্ত করে চেপে ধরে। আরিয়ানের ঠোঁট ধীরে ধীরে তানিশার ঘাড় থেকে উঠে আসে আর তার গালের দিকে। সে তানিশাকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। তানিশার চোখ দুটো লজ্জায় আর আবেশে বুঝে আসে। আরিয়ান তানিশার কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে খুব গভীরভাবে তার ঠোঁটের নিচের ঠোঁট ডুবিয়ে দেয়। সকালের এই নিস্তব্ধতায় তাদের এই গভীর চুম্বন যেন এক অন্যরকম মাদকতা তৈরি করে। আরিয়ানের বন্য কিন্তু আদরে চুম্বনে তানিশা নিজেকে পুরোপুরি সঁপে দেয়। সে তার দুই হাত দিয়ে আরিয়ানের ঘাড় জড়িয়ে ধরে। আরিয়ানের এক হাত তানিশার পিঠের খোলা অংশে বিচরণ করছে, যা তানিশার শরীরের প্রতিটা রোমকূপ জাগিয়ে তুলছে। বেশ কিছুক্ষণ পর যখন দুজনের শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে, তখন আরিয়ান তানিশার ঠোঁট ছেড়ে দেয়। তানিশা হাঁপাতে হাঁপাতে আরিয়ানের বুকে মাথা রাখে। আরিয়ান তানিশার মাথায় হাত বুলিয়ে দেয়। আজ অফিসে অনেক কাজ তানিশা, কিন্তু তোমাকে এভাবে দেখলে আমার অফিস যেতে ইচ্ছে করে না। মনে হয় সারাদিন এভাবেই তোমাকে বুকের ভেতর লুকিয়ে রাখি। তুমি অফিসে যাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। চেষ্টা করব। আর শোনো, ওই রাফসানের ছায়াও যেন তোমার গায়ে না লাগে। আমি আজই ওদের এই বাড়ি থেকে বিদায় করছি। আরিয়ানের চোখে মুখে আবার সেই চেনা গম্ভীর্য আর রাগ ফিরে আসে। তানিশা শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। আরিয়ানের তৈরি হয়ে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে সবাই উপস্থিত। রাফসান আর ফরিদা বেগমের মুখ কালো। কাল রাতের ঘটনার পর আরিয়ান সরাসরি রহমত চাচাকে নির্দেশ দিয়েছে আজ সকালের মধ্যে যেন তারা এ বাড়ি ছেড়ে চলে যায়। আরিয়ান, তুই কাজটা ঠিক করলি না। ফরিদা আমার বেয়ান হয়, তানিশার ফুপু, ওদের এভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি তোর মানায়? যে মানুষ আমার স্ত্রীর দিকে নোংরা নজরে তাকানোর সাহস করে, সে আমার বাড়িতে এক মুহূর্ত থাকার যোগ্যতা রাখে না। মা, তুমি যদি ওদের পক্ষ নিয়ে কথা বলতে চাও তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। খুব অহংকার হয়েছে তোমার আরিয়ান। টাকার গরমে মাটিতে পাই পড়ছে না। আমার ছেলেকে তুমি অপমান করে বের করে দিচ্ছ, এর ফল কিন্তু ভালো হবে না। মনে রেখো, এই অহংকার আমি ভেঙে গুছিয়ে দেব। মা, তুমি আর কথা বাড়িও না, চলো এখান থেকে। আরিয়ান সাহেব সব সময় একা থাকে না, তানিশা আমার ছিল আর আমারই থাকবে। রাফসানের কথা শেষ হওয়ার আগে আরিয়ান নিজের চেয়ারে ছেড়ে বিদ্যুতের বেগে উঠে দাঁড়ায় এবং রাফসানের কলার চেপে ধরে তাকে শূন্যে তুলে ফেলে। সবাই ভয়ে চিৎকার করে ওঠে। রিয়া চৌধুরী আরিয়ানকে থামানোর চেষ্টা করেন। আরিয়ান, ছাড় ওকে। কি করছিস তুই? ছেলে মানুষই করিস না। ওকে আমি আজ মেরেই ফেলবো বাবা। ওর এত বড় সাহস যে ও আমার সামনে দাঁড়িয়ে আমার বউয়ের নামে কথা বলে।
তানিশা দৌড়ে এসে আরিয়ানের হাত চেপে ধরে। তার চোখে পানি। তানিশার হাতে স্পর্শ পেয়ে আরিয়ান রাফসানকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারে। রাফসান ফ্লোরে গিয়ে পড়ে। ফরিদা বেগম ছেলেকে তুলতে যান। আরিয়ান প্লিজ শান্ত হও, এদের জন্য নিজের হাত নোংরা করো না, প্লিজ চলো এখান থেকে। রহমত চাচা, এদের এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন, আর গার্ডদের বলে দিন এই দুই মুখ যেন আর কখনো চৌধুরী ভিড়ার আশেপাশে না দেখি। আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে নিজের গাড়ির দিকে চলে যায়। তানিশা দীর্ঘশ্বাস ফেলে। রাবেয়া তখন তানিশার মাথায় হাত বুলিয়ে দেয়। রিয়া, ফরিদা আর রাফসানের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইফতেখার, আরিয়ানের আজকে শিডিউল কি? আমাকে সব ডিটেলসে দাও। ম্যাম, আরিয়ান স্যার আজ সন্ধ্যায় ব্লু মুন হোটেলে একটা মিটিং করবেন মালয়েশিয়ান ক্লায়েন্টদের সাথে। মিটিং শেষ হতে হতে রাত 8টা বাজবে। জামাল খন্দকারের অফিসে বসে আছে লিসা। তার সামনে দাঁড়িয়ে আছে ইফতেখার। আরিয়ানের কোম্পানির জেনারেল ম্যানেজার হয়েও সে টাকার লোভে জামাল খন্দকারের কাছে বিক্রি হয়ে গেছে। সে আরিয়ানের প্রতিটি মুভমেন্টের খবর লিসাকে পৌঁছে দেয়। এক্সিলেন্ট, আজ রাতেই খেলা শেষ হবে। ইখতিয়ার, তুমি মালয়েশিয়ার ক্লায়েন্টদের ফ্লাইট ডিলে হওয়ার ভুয়া খবর দিয়ে মিটিংটা বাতিল করে দেবে, কিন্তু আরিয়ানকে বলবে মিটিং আছে। আরিয়ান হোটেলে যাবে, কিন্তু ক্লায়েন্টরা আসবে না। কিন্তু ম্যাম, স্যার যদি পরে আসল ঘটনা জানতে পারেন তাহলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবেন। তুমি এত ভয় পাচ্ছ কেন ইফতেখার? কালকের পর আরিয়ান চৌধুরী আর কোনো অস্তিত্বই থাকবে না। আমি ওকে এমন জায়গায় আঘাত করব যে ও আর উঠে দাঁড়াতে পারবে না। তুমি তোমার কাজ করো, বাকিটা আমি আর লিসা দেখছি। ইফতেখার মাথা নেড়ে চলে যায়। লিসার মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। সে তার ব্যাগ থেকে একটি ছোট কাচের শিশি বের করে। এর ভেতরে বিশেষ ধরনের ড্রাগ মেশানো আছে, যা মানুষকে মুহূর্তের মধ্যে নিজের নিয়ন্ত্রণে হারিয়ে ফেলতে বাধ্য করে। হ্যালো তানিশা, কি খবর তোর? তোর বর তো শুনলাম তোর ফুপু আর ফুফাতো ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ঘটনাটা কি? ভাবি, তুমি এসব কোথা থেকে শুনলে? কোথা থেকে আবার? ফরিদা ফুপু তো সারা মহল্লায় তোদের নামে দুর্নাম করে বেড়াচ্ছে। বলছে আরিয়ান নাকি চরিত্রহীন, তোকে আটকে রেখে অত্যাচার করে। মিতা, তুমি ফোনটা আমায় দাও। তানিশা, তুই এসব কথা কান দিস না। ফরিদা পুপি সবসময় ওই রকমই। তুই আরিয়ান ভাই ঠিক থাকলেই হলো। ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আরিয়ান আমাকে অনেক ভালোবাসে। ফোন রাখার পর তানিশার মনটা একটু খারাপ হয়ে যায়। তবে আরিয়ানের কথা মনে পড়লে তার ঠোঁটে আবার হাসি ফুটে ওঠে। আজ সন্ধ্যায় আরিয়ান তাকে নিয়ে লং ড্রাইভে যাবে কথা দিয়েছে। মাহি, আজ অফিসের পরিবেশ খুব অদ্ভুত লাগছে। ইফতেখার স্যার কেমন যেন নার্ভাস হয়ে আছেন। আরিয়ান স্যারকে দেখলাম খুব রেগে একটা ফাইল ছুঁড়ে মারলেন। তোর অফিসে সব সময় একটা না একটা ঝামেলা লেগে থাকে, তুই সাবধানে থাকিস। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আরিয়ান ব্লু মুন হোটেলের 502 নম্বরের সুইট রুমে বসে আছে। তার মেজাজ প্রচণ্ড খারাপ। 8টা বেজে গেছে, কিন্তু ক্লায়েন্টদের কোনো খবর নেই। ইফতেখারকে ফোন দিচ্ছে, কিন্তু তার ফোন বন্ধ। ঠিক এমন সময় দরজায় নক হয়। আরিয়ান ভেবেছিল ক্লায়েন্টরা হয়তো এসেছে, কিন্তু দরজা খুলতে সে অবাক হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে লিসা। তার পরনে একটা অত্যন্ত খোলামেলা কালো রঙের ড্রেস। তুমি এখানে কি করছো লিসা? তুমি জানলে কিভাবে আমি এখানে? আরিয়ান, তুমি এত রেগে আছো কেন? আমি তো তোমার জন্যই এখানে এসেছি। তোমার মালয়েশিয়ার ক্লায়েন্টরা তো আজ আসবে না, ওদের ফ্লাইট ডিলে হয়ে গেছে। তুমি এসব কিভাবে জানো? আর তুমি এখানে এসেছো কেন? গেট আউট ফ্রম হিয়ার। আহা আরিয়ান, তুমি এত রুড হচ্ছ কেন? আমি তো তোমাকে একটা ভালো প্রপোজাল দিতে এসেছি। তুমি এক গ্লাস পানি খেয়ে নাও, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। লিসা নিজে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে আরিয়ানের দিকে এগিয়ে যায়। আরিয়ান রাগে ফুঁসছে। সে লিসাকে কিছু একটা বলতে যাবে, তার আগে লিসা খুব সুকৌশলে তার হাতের আংটিতে লুকিয়ে রাখা ড্রাগটা পানির গ্লাসে মিশিয়ে দেয়। আরিয়ানের গলা শুকিয়ে যাওয়া এক নিঃশ্বাসে পুরো পানিটা খেয়ে ফেলে। এবার তুমি এখান থেকে বের হও, আমার তোমার সাথে কোনো কথা নেই। আমি তো যাবই আরিয়ান, কিন্তু তার আগে আমাদের কিছু অসমাপ্ত কাজ শেষ করতে হবে। পানি খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আরিয়ানের মাথাটা খুব ভারী হতে শুরু করে। তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সে বুঝতে পারে তার শরীরের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকছে না। সে সোফায় ধপ করে বসে পড়ে। লিসা হাসতে হাসতে আরিয়ানের কাছে এগিয়ে যায়। সে আরিয়ানের শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করে।
আরিয়ান বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। তুমি তুমি আমাকে কি খাইয়েছো লিসা? দূর হও আমার সামনে থেকে। শান্ত হও আরিয়ান, আজ রাতটা শুধু আমাদের। ওই তানিশা আজ নিজের চোখে দেখবে তুমি কার। চৌধুরী ভেলায় তানিশা সেজে গুজে আরিয়ানের জন্য অপেক্ষা করছে। রাত 9টা বেজে গেছে, কিন্তু আরিয়ানের কোনো খবর নেই, ফোনও বন্ধ। তানিশার বুকের ভেতরটা কেমন যেন ধুকধুক করছে। হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। হ্যালো, কে বলছেন? আপনি কি আরিয়ান চৌধুরীর স্ত্রী তানিশা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার স্বামী এখন ব্লু মুন হোটেলের 502 নম্বর রুমে অন্য এক মেয়ের সাথে সময় কাটাচ্ছে। বিশ্বাস না হলে নিজে এসে দেখে যান। কথাটা শুনে তানিশার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে যায়। তার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। আরিয়ান এমনটা করতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কেউ নিশ্চয়ই তার সাথে বাজে মজা করছে। কিন্তু তানিশার মন মানতে চায় না। সে কোনো কথা না ভেবে একটা ওড়না জড়িয়ে পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যালো লিসা, কাজ কত দূর? তানিশা কিন্তু বাড়ির বাইরে বেরিয়েছে, আমি ওকে ফলো করছি। পারফেক্ট, এত সোজা ব্লু মুন হোটেলে আসতে দাও, ওখানকার দরজা খোলা আছে। তানিশা একটা ট্যাক্সি নিয়ে ব্লু মুন হোটেলে পৌঁছায়। তার বুকটা ভয়ে কাঁপছে। সে রিসেপশন পেরিয়ে সোজা লিফটে উঠে 5 তলায় চলে যায়। 502 নম্বর রুমের দরজাটা সামান্য ভেরানো ছিল। তানিশার হাত কাঁপছে। সে কাঁপা কাঁপা হাতে দরজাটা একটু ধাক্কা দেয়। দরজা খুলে যেতে সেই দৃশ্য তানিশা দেখে। তাতে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বিশাল বিছানায় আরিয়ান শুয়ে আছে, তার শার্টের বোতাম খোলা, আর তার বুকের উপর শুয়ে আছে লিসা। লিসার হাত আরিয়ানের চুলে। আরিয়ান কোনো বাধা দিচ্ছে না, বরং তার চোখ বন্ধ। তানিশার মনে হলো কেউ যেন তার বুকে একটা ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। ও মাই গড, তানিশা তুমি তুমি এখানে কি করছো? লিসা এমনভাবে চমকে ওঠার ভান করে যেন সে কিছুই জানে না। আরিয়ান চোখ খোলার চেষ্টা করে। ড্রাগের ঘোরে সে সব কিছু ঝাপসা দেখছে। সে তানিশার আবছা অবয়ব দেখতে পেয়ে হাত বাড়ানোর চেষ্টা করে। তানিশার বিশ্বাস করো আমি। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না তুমি। আমার খুব ঘৃণা হচ্ছে তোমার মুখ দেখতে। তুমি একটা প্রতারক। তানিশা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। সে মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে হোটেল থেকে দৌড়ে বেরিয়ে যায়। লিসার মুখে এক বিজয়ের হাসি ফুটে ওঠে। সে সফল হয়েছে আরিয়ান আর তানিশার সম্পর্কটাও ভেঙে দিতে। নাদিয়া, আমার বুকের ভেতরটা এত কাঁপছে কেন? তানিশা মেয়েটা ঠিক আছে তো? আমি ওকে ফোন করছি, ধরছে না কেন? তুমি শান্ত হও, হয়তো ঘুমিয়ে পড়েছে, এত রাতে ফোন করো না। এদিকে তানিশা হোটেলের বাইরে এসে রাস্তায় পাগলের মতো হাঁটতে থাকে। তার 2 চোখ পানিতে ঝাপসা হয়ে আছে। সে বুঝতে পারছে না কোথায় যাবে। তার স্বপ্নের সাজানো সংসারটা মুহূর্তের মধ্যে এভাবে তছনছ হয়ে গেল। সে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ একটা গাড়ি প্রবল বেগে তার দিকে ধেয়ে আসে। তানিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ একজন তাকে এক ঝটকায় রাস্তার পাশে টেনে নেয়। তানিশা চোখ খুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে রাফসান। তানিশা, তুমি ঠিক আছো? দেখে চলতে পারো না? আপনি আপনি এখানে কি করছেন? আমাকে ছাড়ুন। আমি তো তোমাকে ফলো করছিলাম তানিশা। আমি জানতাম ওই আরিয়ান তোমার যোগ্য নয়। তুমি নিজে চোখে দেখেছো তো ওর আসল রূপ। এবার চলো আমার সাথে, আমি তোমাকে সব কষ্ট থেকে দূরে নিয়ে যাবো। রাফসান তানিশার হাত ধরে জোর করে নিজের গাড়ির দিকে টানতে থাকে। তানিশা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীরে এতটুকু শক্তি নেই। সে চিৎকার করে আরিয়ানকে ডাকতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এদিকে হোটেলে আরিয়ান একটু একটু করে নিজের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছে। তার মাথায় শুধু তানিশার ওই কান্নামাখা মুখটা ভাসছে। সে বুঝতে পারছে তার পিচ্ছি বউ একটা ভয়ঙ্কর ভুল বুঝে চলে গেছে। তানিশা, লিসা, তুমি আমার সব শেষ করে দিলে। আমি তোমাকে জ্যান্ত কবর দেব। আরিয়ান তার সমস্ত শক্তি জড়ো করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সে টলতে টলতে রুম থেকে বেরিয়ে আসে। তার চোখ এখন রাগে নয়, বরং এক অজানা হারানোর ভয়ে লাল হয়ে আছে। সে কি পারবে তার আনিশাকে রাফসানের হাত থেকে বাঁচাতে? ভুল বুঝাবুঝির এই কালো মেঘ কি তাদের ভালোবাসার আলোয় দূর হবে, নাকি চিরদিনের জন্য আলাদা হয়ে যাবে আরিয়ান আর তানিশা? আমার বউয়ের হাত ছাড় রাফসান, নয়তো আজ তোর হাত আমি শরীর থেকে আলাদা করে দেব। তুমি ওকে মারছো কেন? ও তো আমাকে সাহায্য করছিল। তুমি আমাকে ছোবে না আরিয়ান, আমাকে ঘেন্না করছে।
তোমার এই চেহারা দেখে। আমি তোকে পরে বুঝিয়ে বলছি তানিশা, আগে এই জানোয়ারটাকে আমি শেষ করি। ওর এত বড় সাহস, ও আমার তানিশার গায়ে হাত দেয়। তুমি নিজে একটা জানোয়ার। ওই লিসার সাথে হোটেলে কি করছিলে তুমি? আমাকে বোকা পেয়েছো? আমি নিজের চোখে সব দেখেছি। তুমি কি পাগল হয়ে গেছো তানিশা? তুমি নিজের চোখ দেখলে আর বিশ্বাস করে নিলে? তুমি নিজের চোখে দেখলে আর বিশ্বাস করে নিলে? একবারও আমার কাছে জানতে চাইলে না? যা নিজের চোখে দেখেছি তারপর আর শোনার বাকি কি থাকে? আমাকে আমার বাবার বাড়ি দিয়ে এসো। আমি এক মুহূর্ত তোমার সাথে থাকবো না। আমি ডিভোর্স চাই আরিয়ান। ডিভোর্স? তুমি আমাকে ডিভোর্স দেবে? তুমি কোথাও যাবে না, তুমি শুধু আমার সাথে যাবে, আর আমি প্রমাণ করব কে জানোয়ার আর কে প্রতারক। চলো গাড়িতে ওঠো। এদিকে রাতের অন্ধকারের রাস্তা, নিয়ন আলোর নিচে আরিয়ানের চোখ দুটো রাগে আর ড্রাগের প্রভাবে রক্ত বর্ণ ধারণ করেছে। সে ডলমল পায়ে এগিয়ে এসে এক প্রচণ্ড ঘুষি বসিয়ে দেয় রাফসানের মুখে। রাফসান ছিটকে রাস্তায় পড়ে যায়। তানিশা ভয়ে চিৎকার করে ওঠে। আরিয়ান আর এক মুহূর্ত নষ্ট না করে তানিশার হাত শক্ত করে চেপে ধরে তাকে টেনে হিঁচড়ে নিজের গাড়ির দিকে নিয়ে যায়। তানিশা নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আরিয়ানের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি মারছে, কিন্তু আরিয়ানের পাথরের মতো শক্ত শরীরের কাছে সে একদম অসহায়। আরিয়ান জোর করে তানিশাকে গাড়ির প্যাসেঞ্জারের সিটে বসিয়ে সিট বেল্ট আটকে দেয়। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে। ড্রাগের প্রভাবে আরিয়ানের মাথা তখনও ভারী, কিন্তু তানিশাকে হারানোর ভয় তার ভেতরের সব দুর্বলতা কাটিয়ে দিয়েছে। সে পাগলের মতো গাড়ি চালাতে শুরু করে। তানিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে, আরিয়ানের দিকে একবারও তাকাচ্ছে না। আরিয়ানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে শহরের বাইরে আরিয়ানের নিজস্ব এক বিশাল ফার্ম হাউসের সামনে। আমাকে এখানে কেন এনেছো? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমাকে যেতে দাও। চুপচাপ গাড়ি থেকে নামো তানিশা। আমার মাথা এমনিতেই ঠিক নেই। আমাকে দিয়ে এমন কিছু করাবে না যার জন্য পরে আমাদের দুজনকেই পস্তাতে হয়। আরিয়ানের কণ্ঠস্বর এতটাই গম্ভীর আর ভয়ঙ্কর ছিল যে তানিশার কোনো কথা বলার সাহস পায় না। সে কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নামে। আরিয়ান তানিশার হাত ধরে টানতে টানতে ফার্ম হাউসের ভেতর নিয়ে যায় এবং সোজা বেডরুমে ঢুকে দরজার ভেতর থেকে লক করে দেয়। তানিশা ভয়ে দেয়ালের সাথে সেটে দাঁড়ায়। আরিয়ান পকেট থেকে ফোন বের করে স্পিকারের দিকে কাউকে কল করে। হ্যালো কবির। স্যার, আপনি কোথায়? আমি ব্লু মুন হোটেলে এসে দেখলাম আপনি নেই। লিসা ম্যাম নিচে লবিতে দাঁড়িয়ে হাসছিলেন। কবির, আমি আমার ফার্ম হাউসে আছি। তুমি এখনই ডাক্তার সেনকে নিয়ে এখানে এসো। আমার ব্লাড টেস্ট করতে হবে। আর ব্লু মুন হোটেলের 502 নম্বর রুমের করিডর আর ভেতরের সিসিটিভি ফুটেজ আমার এখনই চাই। ম্যানেজার যদি ফুটেজ দিতে না চায় তবে পুরো হোটেল আমি নিলামে তুলে নেব। আমি বুঝতে পেরেছি স্যার, আমি আধ ঘন্টার মধ্যে সব নিয়ে আসছি। আরিয়ান ফোন কেটে দিয়ে তানিশার দিকে তাকায়। তানিশা তখনও দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কাঁদছে। তার গাল বেয়ে অনবরত পানি পড়ছে। আরিয়ান আস্তে আস্তে তানিশার দিকে এগিয়ে যায়। তানিশা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান তার দুই হাত তানিশার গালের ওপর রাখে। তুমি আমাকে এতটা অবিশ্বাস করলে তানিশা? তুমি ভেবে নিলে আমি অন্য কোনো মেয়ের কাছে যেতে পারি? তুমি আমাকে ছোবে না, তোমার শরীরের ওই নোংরামের গন্ধ। এদিকে তানিশা আরিয়ানকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরিয়ান ধাক্কা সামলাতে না পেরে পেছনের সোফায় পড়ে যায়। ড্রাগের কারণে তার শরীর তখনও পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই। সে সোফায় চোখ বন্ধ করে পড়ে থাকে। তানিশা আরিয়ানের এই অবস্থা দেখে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু তার ভেতরের রাগ আর অভিমান তাকে আরিয়ানের কাছে যেতে দেয় না। প্রায় 40 মিনিট পর ফার্ম হাউসের কলিং বেল বেজে ওঠে। আরিয়ান টলতে টলতে গিয়ে দরজা খোলে। বাইরে কবির এবং ডাক্তার সেন দাঁড়িয়ে আছে। আরিয়ান, তোমার এই অবস্থা কেন? তোমার চোখ এত লাল কেন? আমার ব্লাড স্যাম্পল নিন ডাক্তার, আর এখনই আমাকে রিপোর্ট দিন আমার শরীরে কোনো কেমিক্যাল বা ড্রাগ পুশ করা হয়েছে কিনা। ডাক্তার সেন দ্রুত আরিয়ানের ব্লাড স্যাম্পল নেন এবং তার পোর্টেবল কিট দিয়ে টেস্ট করতে শুরু করেন। কবির ল্যাপটপ অন করে আরিয়ানের সামনে রাখে। সেখানে ব্লু মুন হোটেলের সিসিটিভি ফুটেজ চলছে। তানিশা দরজার আড়াল থেকে সব দেখছে। স্যার, ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে ক্লায়েন্টরা আসেনি। লিসা ম্যাম আপনার রুমে ঢুকেছিলেন। আর এই যে দেখুন, উনি আপনার পানির গ্লাসে কিছু একটা মেশাচ্ছেন। রিপোর্ট রেডি আরিয়ান। তোমার শরীরে হাই ডোজের সেডেটিভ আর অ্যাফ্রোডিজিয়াক ড্রাগ পাওয়া গেছে। থ্যাংক ইউ ডাক্তার। কবির, তুমি ডাক্তারকে নিয়ে যাও।
আর লিসা এবং জামান খন্দকারের সব ব্যাংক অ্যাকাউন্ট আর প্রজেক্ট কাল সকালের মধ্যে সিজ করার ব্যবস্থা করো। ইফতেখারকে পুলিশে হ্যান্ডওভার করো। জি স্যার, আমি সব ব্যবস্থা করছি। আপনি ভাবির সাথে কথা বলে সব ঠিক করে নিন। কবির আর ডাক্তার চলে যাওয়ার পর সারা ঘরে পিনপথ নীরবতা নেমে আসে। তানিশা ধীর পায়ে আরিয়ানের সামনে এসে দাঁড়ায়। তার পুরো শরীর থর থর করে কাঁপছে। সে মাত্র নিজের চোখে দেখল তার স্বামী কতটা নির্দোষ। লিসার পাতে ফাঁদা পা দিয়ে সে তার আরিয়ানকে এতগুলো জঘন্য কথা শুনিয়েছে। অপরাধবোধ তানিশার বুকটা ফেটে যেতে চায়। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সোজা আরিয়ানের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে এবং 2 হাত দিয়ে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে ওঠে। আমাকে মাফ করে দাও আরিয়ান। আমি বুঝতে পারিনি আমি এত বোকা কেন। আমি কেন তোমার কথা একবারও শুনলাম না। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আরিয়ান নিচু হয়ে তানিশাকে 2 হাত দিয়ে ফ্লোর থেকে তুলে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। তানিশা আরিয়ানের শার্ট খামচে ধরে তার বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো কাঁদছে। আরিয়ানের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে তানিশার মাথায় আর পিঠে পরম মমতায় হাত বুলিয়ে দিতে থাকে। শান্ত হও তানিশা, প্লিজ কেঁদো না। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আমি জানি তুমি যা দেখেছো তাতে যে কোনো মেয়েরই রাগ হওয়ার কথা। দোষ তোমার নয়, পরিস্থিতি আমাদের বিরুদ্ধে ছিল। তুমি আমাকে শাস্তি দাও আরিয়ান। তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো বলবে না। আমি তোমাকে ছাড়া মরে যাব। বোকামি একটা। তোমাকে ছেড়ে যাওয়ার জন্য কি আমি এত লড়াই করেছি? তুমি তো আমার বেঁচে থাকার কারণ। এদিকে আরিয়ান তানিশার মুখটা নিজের 2 হাতের তালুতে তুলে নেয়। তানিশার চোখ মুখ কান্নায় লাল হয়ে আছে। ঠোঁট দুটো ফুলছে আর কাঁপছে। আরিয়ান আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সাথে আর তৃষ্ণার্ত ঠোঁট জোরে তানিশার ফাঁপা ফাঁপা ঠোঁটের উপর গভীরভাবে ডুবিয়ে দেয়। তানিশা এবার আরিয়ানের গলার পেছনে 2 হাত পেঁচিয়ে ধরে তার এই পাগলামিতে সমানভাবে সাড়া দিতে শুরু করে। তাদের এই চুম্বনের মধ্যে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু হারানো ভালোবাসাকে ফিরে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। আরিয়ানের বন্য চুম্বনে তানিশার শ্বাস আটকে আসতে চায়। সে আরিয়ানের জীবের সাথে নিজের জীব মিলিয়ে এক অদ্ভুত নেশায় মেতে ওঠে। আরিয়ান তানিশাকে কোলে তুলে নিয়ে সোজা বিশাল বেডরুমের মাঝখানে রাখা বিছানায় নিয়ে যায়। তানিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে সে নিজেও তানিশার উপর ঝুঁকে পড়ে। আরিয়ান খুব সাবধানে তানিশার গায়ের ওড়নাটা সরিয়ে দেয়। তানিশার উন্মুক্ত ফর্সা পেটে আরিয়ানের গরম নিঃশ্বাস পড়তে তানিশা শিউরে ওঠে এবং চোখ বন্ধ করে ফেলে। তুমি শুধু আমার তানিশা, আমার এই শরীরের প্রতিটি বিন্দু শুধু তোমাকে চাই। আমি পুরোটাই তোমার আরিয়ান। আমাকে তোমার মতো করে রাঙিয়ে নাও। তানিশার এই কথাগুলো আরিয়ানের ভেতরে পুরুষত্ব থেকে আরও তীব্র করে তোলে। সে তানিশার শাড়ির কুচিগুলো একে একে খুলে ফেলে। মুহূর্তের মধ্যেই তানিশা আরিয়ানের সামনে পুরোপুরি নিজেকে সমর্পণ করে দেয়। আরিয়ান তার নিজের শার্টটাও ছুঁড়ে ফেলে দেয়। আরিয়ানের চওড়া লোমশ বুক তানিশার নরম বুকের সাথে মিশে যায়। চামড়ায় চামড়ায় ঘর্ষণে ঘরের ভিতরে এক অদ্ভুত উত্তাপ ছড়িয়ে পড়ে। আরিয়ানের ঠোঁট তানিশার ঠোঁট থেকে নেমে তার ঘাড়ে, গলায়, বুকের খাঁজে গভীর ভালোবাসায় চিহ্ন এঁকে দিতে থাকে। তানিশার সুখের অতিশয্যে আরিয়ানের পিঠ খামচে ধরে এবং তার মুখ থেকে অস্পষ্ট গঙ্গানের শব্দ বেরিয়ে আসে। আরিয়ানের প্রতিটি ছোঁয়া, প্রতিটি চুম্বন তানিশাকে এক অন্য ভুবনে নিয়ে যায়। রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভারী নিঃশ্বাস আর ভালোবাসার শব্দ পুরো ঘরে প্রতিধ্বনিত হতে থাকে। সব মান অভিমান ভুলে দুটি শরীরের আত্মা মিলে মিশে একাকার হয়ে যায়। ড্যাড, ইউ ডিড ইট। আমি নিজের চোখে দেখেছি তানিশা কাঁদতে কাঁদতে হোটেল থেকে বেরিয়ে গেছে। আরিয়ানের সংসার শেষ। ওয়েল ডান মাই প্রিন্সেস। আমি জানতাম তুমি পারবে। কাল সকালে আমি আরিয়ানের শেয়ার হোল্ডারদের সাথে মিটিং ফিক্সড করব। ওর কোম্পানি এখন আমাদের হাতের মুঠোয়। যেমন খন্দকারের ড্রয়িং রুমে বাবা আর মেয়ে মিলে শ্যাম্পেনের গ্লাস হাতে সেলিব্রেট করছে, কিন্তু তারা জানে না তাদের এই আনন্দ আর কয়েক ঘন্টার মধ্যেই চিরস্থায়ী কান্নায় পরিণত হতে চলেছে। হঠাৎ তাদের বাড়ির মেন দরজায় প্রচণ্ড জোরে ধাক্কা পড়ে। এত রাতে আবার কেন এলো? গার্ড, দরজা খোলো। দরজা খুলতে দেখা যায় পুলিশের পোশাকে কয়েকজন অফিসার দাঁড়িয়ে আছেন, আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে কবির। জামান আর লিসার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলে যায়। মিস্টার জামান খন্দকার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ব্ল্যাকমেইল, মার্ডার অ্যাটেম্প্ট এবং কর্পোরেট ফ্রডের দায়ে আপনাদের দুজনকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট আছে আমাদের কাছে। হোয়াট ননসেন্স! আপনারা জানেন আমরা কে? আমি আমার লয়ারকে কল করব। আপনার লয়ার আপনাকে বাঁচাতে পারবে না লিসা ম্যাম।
আরিয়ান স্যারের ব্লাড রিপোর্ট আর হোটেলের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে অলরেডি পৌঁছে গেছে। আর আপনাদের কেনা কুকুর ইফতেখার সব সত্যি পুলিশের সামনে স্বীকার করেছে। এবার জেলের ভাত খাওয়ার জন্য রেডি হন। পুলিশ লিসা আর জামানকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে দেয়। লিসা রাগে আর ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কথা শোনে না। অন্যদিকে চৌধুরী ভিলায় রাবেয়া বেগম আর সুমাইয়া চৌধুরী চিন্তায় পায়চারি করছেন। রাত 3টে বেজে গেছে এবং আরিয়ান আর তানিশার কোনো খবর নেই। সুমাইয়া, তুমি তো চিন্তা করো না, আমি কবিরের সাথে কথা বলেছি। আরিয়ানার বৌমা ফার্ম হাউসে আছে, ওরা ঠিক আছে। ছেলেটা আমাকে একবার ফোন করে অন্তত জানাতে পারতো। আর ওই তানিশা মেয়েটাও বা এত রাতে কোথায় চলে গিয়েছিল? বৌমাকে কিছু বলবি না সুমাইয়া, আমি রমতের কাছে সব শুনেছি। লিসা মেয়েটা আরিয়ানের রুমে ঢুকেছিল। বৌমা হয়তো সেটা দেখে ভুল বুঝে কষ্ট পেয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হওয়াটাই স্বাভাবিক। তুই খামাখা ওদের মাঝে ঢুকবি না। রাবেয়া বেগমের ধমকে সুরাইয়া চুপ করে যান। রিয়া মুচকি মুচকি হাসে। সে জানে তার ভাইয়া তার ভাবিকে কতটা ভালোবাসে। সকালের আলো ফুটতে শুরু করেছে। ফার্ম হাউসের বেডরুমে আনিশা গভীর ঘুমে আচ্ছন্ন। তার মাথাটা আরিয়ানের চওড়া বুকের উপর রাখা। আরিয়ানের এক হাত তানিশার কোমর পেঁচিয়ে আছে। আরিয়ান অনেকক্ষণ ধরেই জেগে আছে এবং মুগ্ধ হয়ে তার পিচ্ছি বউয়ের ঘুমের দৃশ্য দেখছে। কাল রাতে ঝড়ের পর আজকের এই সকালটা আরিয়ানের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সকাল বলে মনে হচ্ছে। হ্যালো তানিশা, কী রে তুই ফোন ধরছিস না কেন কাল রাত থেকে? ভাইয়া আমি তো ঘুমাচ্ছিলাম। আরিয়ানের বুকের উপর শুয়ে থাকা অবস্থাতে তানিশার ফোন বেজে ওঠে। ঘুমের ঘোরে তানিশা ফোন রিসিভ করে। তৌসিফের গলায় আওয়াজ শুনে সে চোখ মেলে তাকায়। দেখে আরিয়ান মিলিমিলি হাসছে। তানিশা লজ্জায় আরিয়ানের বুকের ভেতর মুখ লুকায়। বাবা মা খুব টেনশন করছে তোর জন্য, সব ঠিক আছে তো? আরিয়ান ভাই কেমন আছে? সব ঠিক আছে ভাইয়া, আমরা খুব ভালো আছি। তুমি বাবা মাকে চিন্তা করতে মানা করো। আমি আজ বিকেলে তোমাদের ওখানে যাব। তানিশা, তোর গলার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? গলা ভেঙে গেছে নাকি? না ভাবি, ঘুম থেকে উঠলাম তো তাই, আমি পরে কথা বলছি। তানিশা দ্রুত ফোনটা কেটে দেয়। তার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আরিয়ান হাসতে হাসতে তানিশার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, গলা তো ভাঙবেই। কাল রাতে যেভাবে চিৎকার করছিলে, আমি তো ভয় পাচ্ছিলাম ফার্ম হাউসের গার্ডরা না আবার পুলিশ ডেকে বসে। তুমি একটা অসভ্য, আমাকে ছাড়ো, আমি গোসল করতে যাব। একা কেন যাবে? চলো দুজনে একসাথে যাই। কাল রাতের কিছু কাজ এখনো বাকি আছে। আরিয়ান তানিশাকে আবার নিজের কোলে নেয়। তানিশা খিলখিল করে হেসে ওঠে। তার হাসির শব্দে সারা ঘর মুখরিত হয়ে যায়। এই হাসিটা প্রমাণ করে তাদের ভালোবাসার গভীরতা কতটুকু। নাদিয়া, তানিশা ফোন করছিল, ওরা নাকি আজ বিকেলে আমাদের এখানে আসবে। যাক বাবা, এবার আমার জানটাই পানি এলো। আমার মেয়েটা ভালো থাকলেই হলো। তানিশার বাবা বাড়িতে আজ খুশির আমেজ। অন্যদিকে সজল আর মাহি অফিসে এসে জানতে পারে ইফতেখারকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং লিসার কোম্পানি শেষ হয়ে গেছে। আমি তোকে বলেছিলাম না মাহি, আমাদের বসটাকে চটানো এত সহজ নয়। উনি যা করেন একদম পারফেক্টলি করেন। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। এবার আসি, একটু তানিশাকে ফোন করে জ্বালিয়ে আসি। মেয়েটা কাল থেকে আমাকে অনেক টেনশনে রেখেছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আরিয়ান আর তানিশা তাদের নতুন সকাল শুরু করেছে। রাফসান এখন পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে আছে। লিসা আর জামা ছেলে, তাদের ভালোবাসার পথে এখন আর কোনো বাধা নেই। তবে চৌধুরী ভিলে ফেরার পর সুমাইয়া চৌধুরীর মন জয় করা এবং নিজেদের সম্পর্কটাকে সবার সামনে একটা সুন্দর পরিণতির দিকে নিয়ে যাওয়ার শেষ ধাপটুকু এখনো বাকি। এদিকে ফার্ম হাউসের বড় জানালা দিয়ে দুপুরের কড়া রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। আরিয়ান আর তানিশা দুজনেই মাত্র গোসল সেরে বেরিয়েছে। তানিশার পরনে আরিয়ানের একটা সাদা শার্ট, যা তার হাঁটুর উপর পর্যন্ত লুটিয়ে আছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। আরিয়ান তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে মুছতে তানিশার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। কাল রাতে সেই ভয়ঙ্কর ঝড় পার হওয়ার পর আজ তানিশাকে তার পৃথিবীর সবচেয়ে পবিত্র আর সুন্দর মেয়ে বলে মনে হচ্ছে। আরিয়ান তোয়ালেটা সোফায় ছুঁড়ে ফেলে তানিশার দিকে এগিয়ে যায়। তানিশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আরিয়ান পেছন থেকে এসে তানিশার ভেজা চুলে মুখ গুজে দেয়। তোমাকে এই শার্টটা এত সুন্দর লাগছে কেন? এই শার্টটা এত সুন্দর লাগছে কেন তানিশা?
আমার তো ইচ্ছে করছে এই ফার্ম হাউস থেকে আর কোনোদিন বের না হই। তুমি অসভ্য হয়ে গেছো আরিয়ান, ছাড়ো আমাকে। বাড়ি যেতে হবে না? মা নিশ্চয়ই অনেক চিন্তা করছেন। মায়ের চিন্তা আমি দূর করে দেব, তুমি শুধু আমার চিন্তা করো। আরিয়ান তানিশাকে নিজের দিকে ঘুরিয়ে দেয়। তানিশার ভেজা শরীর থেকে এক অদ্ভুত সুন্দর সুবাস বেরোচ্ছে। আরিয়ান আর নিজেকে সামলাতে পারে না। সে তানিশার কোমরে 2 হাত পেঁচিয়ে তাকে শূন্যে তুলে দেয়। তানিশা খিলখিল করে হেসে আরিয়ানের গলা জড়িয়ে ধরে। আরিয়ান তানিশাকে নিয়ে সোজা বিছানা শুয়ে দেয়। তানিশার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আরিয়ানের চোখের দৃষ্টি গভীর হয়ে আসে। সে তানিশার ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এবারে চুম্বনে কোনো রাগ বা অভিমান ছিল না, ছিল শুধু একে অপরকে ফিরে পাওয়ার তীব্র আনন্দ। তানিশা আরিয়ানের চওড়া পিঠে হাত বুলিয়ে দেয়। আরিয়ানের হাতের স্পর্শ তানিশার শার্টের বোতামগুলোর ওপর খেলা করতে শুরু করে। ঘরের স্তব্ধতা ভেঙে শুধু দুজনের ভালোবাসার শব্দ আর ভারী নিঃশ্বাস শোনা যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর তানিশা হাঁপাতে হাঁপাতে আরিয়ানের বুকে মাথা রাখে। আরিয়ান চলো এবার, সত্যি সত্যিই রেডি হই। আমার শাড়িটা তো কাল রাতে তুমি ছিঁড়েই ফেলেছো। আমি এখন কি পরবো? তোমার ওই শাড়িটা এমনিতেই আমার পছন্দ ছিল না। আমি কবিরকে বলেছিলাম তোমার জন্য নতুন শাড়ি পাঠাতে। ওই দেখো, ওয়ার্ড্রোপের উপর বক্স রাখা আছে। তানিশা অবাক হয়ে ওয়ার্ড্রোবের দিকে তাকায়। সেখানে একটা সুন্দর বাক্সে হালকা গোলাপি রঙের একটা জামদানি শাড়ি রাখা। তানিশার চোখে পানি চলে আসে। এই লোকটা এত রাগ দেখায়, আবার এত নিখুঁতভাবে তার খেয়ালও রাখে। তানিশা দ্রুত শাড়ি পরে রেডি হয়ে নেয়। আরিয়ানও কালো শার্ট আর প্যান্ট পরে নেয়। দুজনে মিলে ফার্ম হাউস থেকে বেরিয়ে গাড়িতে ওঠে। গাড়ি চলতে শুরু করে চৌধুরী ভিলার উদ্দেশ্যে। স্যার, আপনি কি চৌধুরী ভিলাতে পৌঁছলেন? এই তো কাছাকাছি চলে এসেছি। কবির, কি খবর বলো? আরিয়ান ড্রাইভ করতে করতে ব্লুটুথে কবিরের ফোন রিসিভ করে। তানিশা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। স্যার, গুড নিউজ আছে। রাফসান পালানোর চেষ্টা করছিল, কিন্তু আমাদের লোক আর পুলিশ তাকে বর্ডার এলাকায় ধরে ফেলেছে। এখন সে রিমান্ডে আছে। আর জামান খন্দকার এবং লিসার জামিন আদালত নামঞ্জুর করেছে। ওদের কোম্পানি এখন পুরোপুরি দেউলিয়া। এক্সিলেন্ট কবির, ওদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়। আমি অফিসে আসব কাল সকালে। তুমি সব ফাইল রেডি রেখো। ফোন রাখার পর আরিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তানিশা আরিয়ানের ডান হাতের উপর নিজের হাত রাখে। আরিয়ান হাসি মুখে তানিশার হাতটা শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ পর তাদের গাড়ি চৌধুরী ভিলার গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। রহমত চাচা দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। ছোট সাহেব, ছোট মেম সাহেব, আপনারা এসেছেন? বড় মেম সাহেব সকাল থেকে না খেয়ে ড্রয়িং রুমে বসে আছেন। আরিয়ান আর তানিশা ভেতরে প্রবেশ করতে দেখে পুরো পরিবার ড্রয়িং রুমে উপস্থিত। সুমাইয়া চৌধুরীর মুখ থমথমে। রাবেয়া বেগম আর রিয়া চৌধুরী চিন্তিত মুখে বসে আছেন। রিয়া তানিশাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভাবি, তোমরা কোথায় ছিলে? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? ভয় তো আমরা সবাই পেয়ে গিয়েছিলাম রিয়া, কিন্তু তোর ভাই আর ভাবির তো আমাদের কথা ভাবার কোনো দরকারই নেই। ওরা তো এখন স্বাধীন। মা, তুমি আবার শুরু করলে? কাল রাতে কি হয়েছে তুমি কিছুই জানো না? আমি কিচ্ছু জানতে চাই না রিয়ান। আমি শুধু জানি এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে আমাদের সংসারে কোনো শান্তি নেই। কাল রাতেও হুট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তুই ওর পেছনে দৌড়ালি। আমাদের মান সম্মান বলে কি কিছু নেই? আরিয়ান রাগে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তানিশা তার হাত চেপে ধরে তাকে থামিয়ে দেয়। তানিশা ধীর পায়ে এগিয়ে গিয়ে সুমাইয়া চৌধুরীর পায়ের কাছে বসে পড়ে। সুমাইয়া চৌধুরী অবাক হয়ে তানিশার দিকে তাকায়। মা, আমাকে মাফ করে দিন। কাল রাতে আমি যা করেছি তার জন্য আমি সত্যিই লজ্জিত। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আরিয়ানকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কাল একটা ভুল বোঝাবুঝির কারণে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আপনার ছেলের মতো একটা স্বামী পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনি আমাকে একটা সুযোগ দিন মা, আমি কথা দিচ্ছি এই বাড়ির সম্মান আমি কখনো ক্ষুণ্ণ হতে দেব না। তানিশার এই পরিণত আর আবেগপূর্ণ কথায় পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে যায়। আরিয়ান মুগ্ধ হয়ে তার পিচ্চি বইয়ের দিকে তাকিয়ে থাকে। সুমাইয়া চৌধুরীর কঠোর মুখ ধীরে ধীরে নরম হতে শুরু করে। তিনি বুঝতে পারেনি চঞ্চল মেয়েটা আসলে ভেতর থেকে কতটা খাঁটি। তিনি তানিশার হাত ধরে তাকে মাটি থেকে তুলে নিজের বুকে জড়িয়ে নেন। তুই একটা পাগল মেয়ে তানিশা। আমি তোকে বকি কারণ আমি চাই তুই আরিয়ানের যোগ্য হয়ে ওঠ। আরিয়ান তোকে কতটা ভালোবাসে সেটা কাল রাতে ওর পাগলামি দেখেই আমি বুঝেছি। আর কখনো ওকে ভুল বুঝিস না মা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সময় আর সম্মতি হলো। এবার তোমরা দুজন গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি রহমতকে খাবার দিতে বলছি।
পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে। আরিয়ানের বুক থেকে যেন একটা বিশাল পাথর নেমে যায়। সে তানিশার দিকে তাকিয়ে একটা স্বস্তির হাসি হাসে। বিকেলবেলা আরিয়ান আর তানিশা সোজা তানিশার বাবার বাড়িতে এসে পৌঁছায়। শফিক রহমান আর নাদিয়া রহমান তাদের মেয়ে আর জামাইকে দেখে আনন্দে কেঁদে ফেলেন। বাবা আরিয়ান, তোমরা ঠিক আছো তো? কাল রাত থেকে আমার মনটা এত কুকাইছিল। আমরা একদম ঠিক আছি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি চোখের আড়াল হতে দেব না। এসো বাবা, ভেতরে এসো। তৌসিফ আর মিতা তোমাদের জন্য অপেক্ষা করছে। ড্রয়িং রুমে ঢুকতে তৌসিফ আর মিতা এগিয়ে আসে। মিতা এবার আর আগের মতো কোনো বাঁকা কথা বলে না। সে বুঝতে পেরেছে আরিয়ান আর তানিশার সম্পর্কটা। তানিশা, তুই কিন্তু আগের চেয়ে অনেক শুকিয়ে গেছিস। আরিয়ান ভাইয়া, আপনি ওকে খেতে দেন না নাকি? আমি তো অনেক কিছু খাওয়াতে চাই ভাবি, কিন্তু আপনার ননদ তো শুধু দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। আরিয়ানের কথা সবাই হো হো করে হেসে ওঠে। তানিশা লজ্জায় লাল হয়ে আরিয়ানের পেছনে লুকিয়ে পড়ে। সারা বিকেল দুই পরিবারের মধ্যে অনেক আনন্দের মুহূর্ত কাটে। আরিয়ান তানিশার পরিবারের সবার সাথে এত সুন্দর করে মিশে যায় যে কেউ বুঝতে পারে না সে দেশের অন্যতম শীর্ষ একজন ব্যবসায়ী। মাহি, তুই কি শুনেছিস? লিসা আর জামান খন্দকার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, আর আমাদের বসের কোম্পানি এখন দেশের 1 নম্বর পজিশনে চলে গেছে। হ্যাঁ শুনছি। আর এটাও শুনছি যে তোর বস তোকে তোর ভাবিকে নিয়ে এখন খুব সুখে আছে। তানিশা আমাকে মেসেজ করে সব জানিয়েছে। তোমরা দুজন এখানে কি করছো? যাও নিজেদের ডেস্কে গিয়ে কাজ করো। আরিয়ান স্যার কাল সকালেই অফিসে আসবেন। পরদিন সকালে আরিয়ান অফিসে গেলে সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। কবির, সানা, সজল, মাহি সবাই খুব খুশি। আরিয়ান প্রমাণ করেছে সততা আর বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো ষড়যন্ত্রকে হার মানানো যায়। অফিস শেষে আরিয়ান দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। আজ রাতে সে তানিশার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। ছোট মেম সাহেব, ছোট সাহেব আপনাকে ছাদে যেতে বলেছে। ছাদে? এত রাতে? তানিশা অবাক হয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। ছাদে দরজা খুলতে এসে বিস্ময়ে হতবাক হয়ে যায়। পুরো ছাদটা হাজার হাজার প্রদীপ আর লাল গোলাপ দিয়ে সাজানো। এক পাশে একটা ছোট্ট টেবিল, তাতে ক্যান্ডেলের ডিনারের ব্যবস্থা করা। আর সেই টেবিলের পাশে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার পরনে কালো রঙের ট্যাক্সিডো। তানিশার পরনে একটা সাধারণ সুতির শাড়ি হলেও আরিয়ানের চোখে সে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আরিয়ান এগিয়ে এসে তানিশার হাত ধরে তাকে টেবিলের কাছে নিয়ে যায়। এসব কি আরিয়ান? এত সুন্দর করে সাজিয়েছো তুমি, তো বিশ্বাসই হচ্ছে না। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার পুরো পৃথিবীটাই তো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো তানিশা। এই সামান্য আয়োজন তো তার কাছে কিছুই নয়। আরিয়ান পকেট থেকে একটা ছোট্ট মুখমণ্ডলের বাক্স বের করে তানিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তানিশা আবেগে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আমি খুব রাগী মানুষ তানিশা, ভালোবাসা প্রকাশ করতে আমি জানতাম না, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছো। তুমি আমাকে শিখিয়েছো কিভাবে একটা পাথরের হৃদয়ে ফুল ফোটাতে হয়। আমি চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি এই পিচ্চি বউ হয়েই আমার সাথে থাকো। আমি তো তোমারই আছি আরিয়ান, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আরিয়ান বাক্স থেকে একটা সুন্দর ডায়মন্ডের আংটি বের করে তানিশার অনামিকে পরিয়ে দেয়। তারপর সে উঠে দাঁড়িয়ে তানিশাকে নিজের বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আকাশের পূর্ণিমার চাঁদটা তাদের এই মিলনের সাক্ষী হয়ে হাসতে থাকে। আরিয়ান তানিশার কপালে একটা দীর্ঘ চুমু খায়। চলো এবার ডিনারটা সেরে নেই, এরপর আমাদের আরো অনেক জরুরি কাজ আছে। জরুরি কাজ? এত রাতে আবার কিসের কাজ তোমার? সেটা তুমি রুমে গেলেই বুঝতে পারবে। এদিকে আরিয়ান দুষ্টুমি করে তানিশার চোখে চোখ রেখে হাসে। তানিশা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যায়। ডিনার শেষে আরিয়ান তানিশাকে কোলে তুলে নিয়ে সোজা তাদের বেডরুমে চলে আসে। বেডরুমটাও আজ রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। আরিয়ান তানিশাকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা লক করে দেয়। তারপর সে ধীরে ধীরে তানিশার কাছে এগিয়ে আসে। তানিশার বুকের ভেতরটা প্রবল বেগে কাঁপছে। আরিয়ান তানিশার শাড়ির পিনটা খুলে দেয়। আজ রাতে শুধু তুমি আর আমি তানিশা, আর কোনো বাধা নেই, কোনো দূরত্ব নেই। আমাকে তোমার ভালোবাসায় ভাসিয়ে দাও আরিয়ান। তানিশার এই কথাটা আরিয়ানের ভেতরে সমস্ত বাঁধন ছেড়ে দেয়। সে পাগলের মতো তানিশার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তাদের এই চুম্বনের মধ্যে ছিল তীব্র আকাঙ্ক্ষা আর একে অপরকে পুরোপুরি নিজের করে নেওয়ার নেশা।
আরিয়ানের হাত তানিশার শরীরের প্রতিটা ভাঁজে পরম মমতা আর অধিকারের বিচরণ করতে থাকে। তানিশার শরীর আরিয়ানের প্রতিটা স্পর্শে শিউরে ওঠে। সে তার দুই হাত দিয়ে আরিয়ানের চুলগুলো খামচে ধরে নিজের সুখ আর ভালোবাসা প্রকাশ করে। আরিয়ানের উষ্ণ ঠোঁট তানিশার গলার কাছে এসে থামে এবং সেখানে সে ভালোবাসার এমন এক গভীর চাপ এঁকে দেয় যা কখনো মুছে যাওয়ার নয়। তাদের দুই শরীর মিলেমিশে এক হয়ে যায় রাতের নিস্তব্ধতা। সমস্ত ষড়যন্ত্র, ভুল বুঝাবুঝি আর বয়সের ব্যবধানে হারিয়ে তাদের নিখাত ভালোবাসায় জয়ী হয়। রাফসান এখন জেলের চার দেয়ালে বসে নিজের কৃতকর্মের শাস্তি পাচ্ছে। লিসার জামানের অহংকার ধূলিসাৎ হয়ে গেছে। আর অন্যদিকে চৌধুরী ভিলার বিশাল চার দেয়ালে আরিয়ান আর তানিশা গড়ে তুলেছে তাদের নিজস্ব এক ভালোবাসার পৃথিবী। পিতৃমে তানিশা তার চঞ্চলতা আর ভালোবাসা দিয়ে সত্যি সত্যি দেশের টপ বিজনেসম্যান আরিয়ান চৌধুরীর হৃদয় জয় করে নিয়েছে। আর এভাবেই তাদের জীবনে নেমে আসে এক চিরস্থায়ী ইমোশনাল এবং সুন্দর হ্যাপি এন্ডিং।